বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 25শে ফেব্রুয়ারি, রোজ মঙ্গলবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। এছাড়াও যারা আজকে প্রথমবারের মতো আমাকে শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে লিখে জানাবেন, আমি সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এছাড়াও যারা আমার নিয়মিত দর্শক বা আমাকে নিয়মিত শোনেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন, আমি সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে মার্কেটের সূচনা বক্তব্য যেটি আমি বলবো সেটি হচ্ছে, মার্কেটের আজকে ওপেনটি ছিল খুব চমৎকার। মার্কেট 5234 পয়েন্টে ওপেন হয় এবং যে গ্রিন সিগন্যালটি ছিল সেটি সময় বাড়ার সঙ্গে সঙ্গে মার্কেট কিন্তু স্টকগুলোকে একসঙ্গে নিয়ে মুভমেন্টে যায় এবং সেই মুভমেন্টটা আরো বেশি বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে একসময়, যখন আমরা দেখি মার্কেটের ইন্স্যুরেন্স এবং ব্যাংকিং সেক্টরের স্টকগুলো একই সঙ্গে মুভমেন্টে চলে আসে এবং সেই মুভমেন্টটা একসময় আমরা দেখি 5285 অর্থাৎ ডে হাই ক্রিয়েট করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট আজকে যে 5267.89 ক্লোজ হয়েছে, সেখানে কিন্তু প্রায় 33 পয়েন্ট পর্যন্ত মার্কেট আজকে পজিটিভ দিয়ে মার্কেট আজকে শেষ হয়েছে। মার্কেটের লো আমরা দেখেছিলাম 5240, সেখান থেকে মার্কেটের ক্লোজ 5267, অর্থাৎ মার্কেট যখন আমরা হাই হয় তখন মার্কেটের মুভমেন্টটা আমরা আরো বেশি প্রত্যাশা করেছিলাম, কিন্তু সেল প্রেসার আজকে অনেকগুলো স্টকে আমরা দেখেছি যে গত দুদিন মার্কেট আপ ট্রেন্ডে থাকলে কিন্তু প্রাইস অ্যাকশন হয় এবং সেই প্রাইস অ্যাকশনের সঙ্গে তারা কিন্তু আজকে প্রফিট টেক করে, অর্থাৎ ডে ক্লোজ যেটা অর্থাৎ 5267, সেখান থেকে 18 পয়েন্ট কমে কিন্তু আজকে মার্কেট ক্লোজ হয়েছে। সেটি যদি আরো একটু ভালো হতো, অর্থাৎ আরেকটু উপরে যদি ক্লোজ হতো, সেটি কিন্তু খুবই একটা পজিটিভ হতো মার্কেটের জন্য। আর মার্কেটের আরেকটি বিষয় আপনাদেরকে খুব বলতে ইচ্ছা করছে, সেটি টার্নওভার। টার্নওভারটা দেখেন, আমি বারবার আমার আলোচনার মাধ্যমে আপনাদেরকে বলেছি যে সাস্টেইনেবল টার্নওভার হলে মার্কেটটাকে আরো বেশি আমরা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবে এবং মার্কেটটা আরো ভালো অবস্থানে অবস্থান করবে। দেখেন, মার্কেটে আজকে কিন্তু লেনদেন মাত্র 63 কোটি টাকা লেনদেন বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমরা এর আগেও 600 কোটি টাকার লেনদেন বৃদ্ধি পেয়েছিল দেখেছি, সেখানে কিন্তু 180 কোটি বা 175 কোটি টাকার লেনদেন একদিনে বেশি হয়েছিল। আমি সেদিন বলেছিলাম যে এত বেশি লেনদেন যেদিন হবে বা হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যাওয়াটা মার্কেটের জন্য খুবই একটা খারাপ হয় এবং মার্কেট ডাউন ট্রেন্ডে আসার একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। আবার হঠাৎ করে বেশি কমে গেলেও এই ধরনের হয়। কিন্তু দেখেন, আজ ৩-৪ দিনের যে লেনদেনটা হচ্ছে বা মার্কেট পজিটিভ ট্রেন্ডে আসার পর থেকে যে লেনদেনটা হচ্ছে সেটা কিন্তু স্বাভাবিক লেনদেন। খুব বেশি পরিমাণে আ টার্নওভারটা কিন্তু গ্যাপ তৈরি করছে না। সুতরাং এখান থেকেই বোঝা যায় যে মার্কেট আগামী দিনে বুম হবে। এক কথায় শেষ, বুম হবে এবং মার্কেট ভালো হবে। আর মার্কেটের আ আজকে যে আপট্রেন্ড স্টক সেটি কিন্তু গত দিনের তুলনায় বেশি হয়েছে। ১৯৬ টি স্টক আজকে আপট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল ১৫৬ টি এবং আনচেঞ্জ অবস্থাতে ছিল ৪৪ টি স্টক। আজকে আমরা আপনাদেরকে খুব সংক্ষিপ্ত পরিসরে টপ গেইনার লিস্টটা আপনাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছেন বিপিএমএল। এটি নিয়ে আমার চ্যানেলে কতবার আলোচনা হয়েছে, আপনাদের অনুরোধের স্টক আপনারা জানেন। দেখেন, হল্ট, গতদিনও হল্ট ছিল, আজকেও হল্ট হয়েছে। আমি বারবার বলেছিলাম যে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে এই বিপিএমএলটা অবহেলিত রয়েছিল। আমি বলেছি যে কোনো সময় স্টকটি প্রাইস মুভমেন্টে আসবে এবং আসলে কিন্তু এটি আবারও বাড়তে শুরু করবে, সেটি হচ্ছে। সিপাল, সেম আলোচনা ছিল। আজকে জেট ক্যাটাগরির একটি স্পিনিং সাবকো স্পিনিংকে দেখতে পাচ্ছি। আরামিট সিমেন্ট, জেট ক্যাটাগরি, এবি ব্যাংক, এসআইবিএল, ইসলামী ব্যাংক, আইসি ফার্স্ট ব্যাংক। দেখেন, আজকে ইউসিবি ব্যাংক, আজকে ব্যাংকিং সেক্টরের মুভমেন্টের কারণে গেনার লিস্টে কিন্তু অনেকগুলো ব্যাংকিং সেক্টরের স্টক চলে গিয়েছে। তো ব্যাংকিং সেক্টরের মুভমেন্টটা আমাদেরকে আগে দেখতে হবে যে কি ধরনের মুভমেন্টটা করে এবং কি ধরনের মুভমেন্টটা সে ধরে রাখতে পারে। এরপরে আমরা সেক্টর বাই গেনারের দিকে দেখি। আজকে ইন্স্যুরেন্স সেক্টর দেখেন একেবারে সব একসঙ্গে অ্যাটাক করেছে। 36টি স্টক আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে 3টি, ইকুয়াল 4টি। ব্যাংকিং সেক্টরে সেম 36 স্টকের মধ্যে 33টি আপ ট্রেন্ড, আনচেঞ্জ মাত্র 3টি। টেক্সটাইলে আজকে কিন্তু
খারাপ অবস্থায় মার্কেটে আমরা এই ব্যাংকিং ইন্স্যুরেন্সের কারণে টেক্সটাইল সেক্টরকে সাইডওয়েজ মুভমেন্টে চলে আসতে দেখলাম, ইঞ্জিনিয়ারিং সেক্টরকেও সাইডওয়েজ মুভমেন্টে চলে আসতে দেখলাম। আমরা এখন যেটি বলবো যে এই ইন্স্যুরেন্স এবং ব্যাংক এই সেক্টরগুলো যদি মুভমেন্ট পজিটিভ ধরে রাখতে পারে ২-১ দিন, তাহলে কিন্তু মার্কেটে আরো ভালো আমরা কিছু স্টককে প্রাইস অ্যাকশনে দেখব। বাট সেটা ধরে রাখতে পারবে কিনা সেটি এখন মূল বিষয়। আর ক্যান্ডেল নিয়ে একটু আলোচনা করি। ক্যান্ডেল নিয়ে আলোচনা করলে এখানে আমি বলবো যেটি আসলে মূলত একটি শুটিং। এখানে ৩ টা ক্যান্ডেলের প্যাটার্নটা দেখেন। এখনো এখানে ইনভার্টেড হ্যামার বলি বা টুইজার বটম বলি বা শুটিং স্টার বলি, আমরা যদি এই যে ক্যান্ডেলটাকে এখানে বিবেচ্য বিষয় হিসেবে ধরি না কেন, সেটা কিন্তু আগামী দিনের মার্কেটটাকে পজিটিভ করার জন্য বেশ সহায়ক। অর্থাৎ আগামী দিনেও মার্কেটটাকে আমরা এখানে পজিটিভ দেখতে পারি বা মার্কেটটাকে পজিটিভ ভাবে প্রত্যাশা করতে পারি। তবে এখানে ছোট যদি একটা কারেকশন জোন ক্রিয়েট করে ফেলে, তবে সেখানে হতাশ হওয়ার কিছুই থাকবে না। হতাশ হওয়াই যাবে না। এখানে একটু কারেকশন জোন আসলেও আসতে পারে। কারণ আরএসআইটা বেড়ে গিয়েছে। আমরা সর্বশেষ দেখেছি সেপ্টেম্বরে আরএসআইটা এই ৭০ আপ হয়েছিল। তখন মার্কেটের অবস্থান ছিল ৬,০০০। তো আজকে অর্থাৎ আপনি যদি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং এখনকার ২ মাস অর্থাৎ ৫ মাস পর কিন্তু আরএসআই ৭০ হয়েছে। সুতরাং এখানে আমরা একটা ২ টা খুব ছোট কারেকশন হয়তো আমরা দেখতে পারি। যেহেতু মাসের শেষ, তবে স্টকগুলো অনেক স্টক পারফর্ম করবে। এই কারেকশন জোনে খুব বেশি মার্কেট পজিটিভ হলে দেখা যায় যে আজকে দেখেন অনেকগুলো স্টক কিন্তু পজিটিভ হয়েছে। বাট ইন্ডেক্সের যে পয়েন্ট সেটিও কিন্তু অনেক বেশি বেড়েছে। কিন্তু গতকালকে ইন্ডেক্সের পয়েন্ট কিন্তু সেভাবে বাড়েনি। বাট আপট্রেন্ড স্টক সংখ্যাও কিন্তু বেশ ভালোই ছিল। সুতরাং যদি ৫-৭-১০ পয়েন্ট যদি নেগেটিভ থাকেও, সেই ক্ষেত্রে কিন্তু যদি আমি ১৮০ বা ১৭০ প্লাস যদি আমরা স্টক আপট্রেন্ডে দেখি, সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছু থাকবে না। সুতরাং এখানে ছোট, ছোট ২-১ টি কারেকশন যদি হয়, সেক্ষেত্রে সেটি হবে আমাদের সাধারণ বিনিয়োগকারীদের জন্যই খুবই ভালো। কারণ মার্কেট খুব বেশি বেড়ে গেলেও কিন্তু কারেকশনটা অত বেশি ডিপলি হয়ে যায়। সুতরাং মার্কেট যেহেতু কারেকশন জোন দিয়ে, দিয়ে আগাচ্ছে, সেক্ষেত্রে মার্কেটটাও কিন্তু সাস্টেনেবল হওয়ার সম্ভাবনাটাও বেশি। সুতরাং এখানে হতাশ হওয়ার কিছু নেই। আমি বিনিয়োগকারীদেরকে বিনীতভাবে অনুরোধ করব, ছোট, ছোট কারেকশন যদি আসেও আপনারা হতাশ হবেন না। আপনারা ধৈর্য সহকারে আপনার হাতে রাখা স্টকটিকে অবজার্ভ করেন। অবশ্যই আপনারা এই ঈদকে কেন্দ্র করে একটা ভালো প্রফিট আপনারা নিতে পারবেন। এরপরে আমি খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের ১০ টি স্টকের এনালাইসিস দেব। প্রথমেই আমি আইটি সেক্টরের অগ্নি সিস্টেম নিয়ে আপনাদের সাথে কথা বলব। অগ্নি সিস্টেম নিয়ে আমরা এর আগেও আপনাদের সাথে কথা বলেছিলাম। অগ্নি নিয়ে। অগ্নি আমার রেগুলার একটি আলোচনা। এই স্টকটির আমি বলেছিলাম যে ভালো করার একটা পসিবিলিটি সে তৈরি করে রেখেছে। বেশ কিছুদিন ধরেই সে একটা মুভমেন্টের মধ্যে আসার চেষ্টা করছিল, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। আজকে কিন্তু সেই মুভমেন্টটা আমরা দেখতে পাচ্ছি যে গতকালকের হাই এর উপরে সে ক্লোজ করছে, একই সঙ্গে ভালো ভলিউমটা পেয়েছে। তো অগ্নি আশা করি যে তার যে ৩২ টাকার যে বাধাটা, এই বাধাটা সে এইবার পার করবে। সুতরাং যাদের কাছে আছে, আমি বলব যে আপনারা অগ্নিতে অবজার্ভ করেন। অগ্নির প্রফিট টেকিং জোনে আসলে আপনারা অবশ্যই অগ্নিকে প্রফিট টেক করবেন। আর গত ২ দিন আগে যখন অগ্নি নিয়ে কথা বলেছিলাম, তখন বলেছিলাম যে ২৯ টাকার উপরে একটা সেল প্রেশার কিন্তু এই স্টকটাতে আসবে। তো সেই সেল প্রেশারটাও আপনাদেরকে ফেস করতে হবে। আজকে কিন্তু সেটি আপনারা দেখেছেন। আজকে বায়ার এবং সেলারদের কিন্তু একটা রণক্ষেত্র ছিল অগ্নিতে। সুতরাং অগ্নিতে আগুন হয়তো আসতে পারে। তো সেই আগুনটা ৩২ ক্রস হলে আমরা দেখতে পাবো। সুতরাং যাদের কাছে আছে অবশ্যই বাই সেলের মাধ্যমে প্রফিট টেক করার চেষ্টা করবেন। এরপরে সিপাল। আমরা একটু সিপাল নিয়ে কথা বলি। সিপালের দেখতে পাচ্ছেন যে হঠাৎ করে প্রাইস অ্যাকশনটা হয়েছে। হঠাৎ করে প্রাইস অ্যাকশনটা হয়েছে আমি এই কারণে বলছি যে শেয়ারটি ছোট, ছোট কারেকশন দিয়ে মুভমেন্টে যাওয়ার জন্য অনেকদিন ধরেই চেষ্টা করছে। আজকে সে মুভমেন্টে এসেছে। ট্রাভেল সেক্টরের জেড ক্যাটাগরির এই স্টকটি অনেক ভালো প্রাইস অ্যাকশন ছিল। অনেক ডাউন ট্রেন্ডে, মানে কল্পনাতীত সে ডাউন ট্রেন্ডে রয়েছে। অর্থাৎ আপনারা জানেন যে ইয়ারলি লো ২৯ টাকা ক্রিয়েট করেছিল এই স্টকটি। গত ৩ দিন ধরে সে ছোট, ছোট ২০ পয়সা, ৪০ পয়সা, ৫০ পয়সার মুভমেন্ট দিয়ে আজকে হল্টেড করেছে ভালো। এখন কেউ যদি আজকে বাই করে থাকেন তাহলে ঠিক আছে। বাট আগামী দিনে স্টকটি কেউ বাই করবেন না। আগামী দিনে স্টকটি বাই না করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। আর যাদের প্রফিট থাকবে, ব্যাস ম্যাচুয়ার ডেটে বের হয়ে চলে আসবেন। এটা হচ্ছে আমার আপনাদের প্রতি অনুরোধ রইল। আর যেহেতু এটি ক্যাটাগরি এখন পর্যন্ত চেঞ্জ হয়নি, সুতরাং বিনিয়োগের ক্ষেত্রে
আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। হিস্টোগ্রাম বার এমএসিডি মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে এখন পর্যন্ত বাই সিগন্যাল রয়েছে, তবে আরএসআই রিস্কি জোনে অর্থাৎ ৭৩.১০ এ অবস্থান করছে। তো এই হচ্ছে মূলত আপনার সিপাল নিয়ে আমার আলোচনা। এরপরে আরডি ফুড নিয়ে আমরা একটু কথা বলবো। আরডি ফুড এটিও আপনাদের অনুরোধের স্টক। খুব বেশি কথা হয় আরডি ফুড নিয়ে। আমরা আরডি ফুডকে দেখতে পাচ্ছি কারেকশন জোন শেষ করছে, 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড করে আবার আপ ট্রেন্ড যাওয়ার চেষ্টা করছে। গতকালকে ৫০ পয়সা, আজকে ৬০ পয়সা, গতকাল হাইয়ের উপরে আজকে ক্লোজ দিয়েছে। আ এই মুভমেন্টটা আমার কাছে মনে হয় ৳২৮ র উপরে দিতে হবে ক্লোজ। ৳২৮ র উপরে ক্লোজ দিলে তার রিসেন্ট যে হাই ৳২৯ রয়েছে সেটাকে খুব স্মুথলি সে ব্রেকআউট করতে পারবে এবং ভলিউমটা যেহেতু গ্যাদার করতে পারছে, ভলিউমটা সে ধরে রাখছে এখন পর্যন্ত। তো আশা করা যায় শেয়ারটি এইবার ৳২৯ এই লেভেলে আবারও যাবে। তবে তার আরএসআইটা কিন্তু খুব বেশি কারেকশন জোনে এখন পর্যন্ত আসতে পারেনি। কারেকশন জোনটা কিন্তু খুব জরুরি। আর হিস্টোগ্রামের বার, মুভিং এভারেজ, এমএসিডি অনুযায়ী শেয়ারটি বাই সিগন্যালে রয়েছে। তো যাদের কাছে রয়েছে ছোট, ছোট প্রফিট টেক করেন। আশা করি এতে আপনার পোর্টফোলিও আরো বেশি ভালো হবে। প্রভাতী নিয়ে অনুরোধ রয়েছে। প্রভাতী আসলে অনেক বেশি অনুরোধের স্টক আপনাদের। আমি আসলে এত বেশি আ স্টক অনুরোধ থাকে আসলে আলোচনা করে শেষ করার মতো না। একটু আলোচনা করতে গেলেই সেটিও আ দীর্ঘ হয়ে যাচ্ছে। এখন আসলে কিভাবে এই আলোচনাকে আরেকটু সংক্ষিপ্ত করা যায় সেটি নিয়ে একটু প্ল্যান করতে হবে। যেহেতু অনেক বেশি অনুরোধের স্টক। আমি যে দেখতেছি যে কি, কি স্টক অনুরোধে রয়েছে সেগুলো দেখে আবার কথা বলতে হচ্ছে। প্রভাতির বিষয়টা দেখতে পাচ্ছেন যে আজ ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্ট ছিল আ ভালো একটা অবস্থান তৈরি করেছে। ভলিউমটাও পেয়েছে ভালো। এই ভলিউমটা ধরে রাখতে পারলে ভালো হবে এবং একই সঙ্গে আমি বলব যে আ ইন্স্যুরেন্স সেক্টরের যে স্টকগুলো রয়েছে, প্রতিটি স্টকই কিন্তু সেক্টর ওয়াইজ মুভমেন্ট আসলে কিন্তু প্রাইস অ্যাকশন করে। ২০শে ফেব্রুয়ারি আমরা স্টকটিকে দেখেছিলাম ৳৩২, আজকে ৳৩৪ য় ৪০ পয়সা, অর্থাৎ হাই হয়েছিল ৳৩৪.৭০। তো দেখেন এখানে আজকে ভালো প্রফিট টেকিং এ ছিল। অনেকেই প্রফিট টেক করার সুযোগ করে দিয়েছে। আমি ২ দিন বা ৩ দিন আগেই আপনাদেরকে ইন্স্যুরেন্স সেক্টরে কয়েকটি স্টক নিয়ে হয়তো কথা বলেছিলাম। সেখানে ক্রিস্টাল ইন্স্যুরেন্স ছিল, মেঘনা ইন্স্যুরেন্স ছিল। আ তো দেখেন প্রভাতী বা ক্রিস্টাল যেটিই বলি না কেন, আ আজ যেহেতু প্রভাতী নিয়ে কথা বলছি সেটা বলি। প্রভাতী দেখেন আ প্রফিট টেকিং জোনে কিন্তু আপনাদেরকে নিয়ে গিয়েছে। এর আগেও সে কিন্তু ৳৩৪.৮০ ক্লোজ দিয়েছিল। ৳৩৫.৩০ হাই করে। তো আজকে দেখেন সে খুব সুন্দর করে আবার সে জায়গায় চলে আসছে। তো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেটি হচ্ছে যে কারেকশন জোন ২০ পয়সা, ৪০ পয়সা, ৫০ পয়সা যেটি দেয়, দেওয়ার পরে মুভমেন্টে আসলে কিন্তু আবার খুব তার ডাবল পরিমাণে মুভমেন্টে আসে। সেক্ষেত্রে প্রফিট টেকিং এর সুযোগ থাকে। মানে একটি সেক্টরই আমি দেখেছি বেশ ভালো প্রফিট দিচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের। তার মধ্যে ইন্স্যুরেন্স সেক্টরটাও রয়েছে, মেসিলিনিয়াস সেক্টরটাও রয়েছে। তারপরে আমরা টেক্সটাইল সেক্টরকে দেখতে পাচ্ছি। সুতরাং আপনারা যারা এই প্রভাতিতে রয়েছেন বা ইন্স্যুরেন্স সেক্টরে যে অন্যগুলো যে স্টকগুলোতে রয়েছেন, আমি বলব যে একটু ধৈর্য সহকারে থাকলে প্রফিট পাবেন। বেশি তাড়াহুড়া করে এই স্টক ছেড়ে ওই স্টকে যাতায়াত না করে নির্দিষ্ট স্টকে থাকেন। আপনার হাতে থাকা স্টকটি অবশ্যই আপনাকে একটা প্রফিট দিবে। যদি আপনি এই আশেপাশের কারেকশন প্রাইস গুলোতে আপনি বাই করে থাকেন। তো হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং এভারেজ অনুযায়ী সেল সিনারি রয়েছে। খুব আশা করি খুব দ্রুতই শেয়ারটিতে বাই সিগন্যাল আসবে এবং বাই সিগন্যাল আসলে আমরা শেয়ারটিতে কিন্তু ৳৩৯ যে হাইটি রয়েছে সেখানে শেয়ারটিকে দেখতে পাবো। এরপরে একটি ব্যাংক সেক্টর নিয়ে অনুরোধ রয়েছে। রূপালী ব্যাংকটা দেখি একটু। রূপালী ব্যাংক, আমি ব্যাংকিং সেক্টরের যে স্টকগুলো নিয়ে আপনার সাথে সচরাচর আলোচনা করি, এর মধ্যে ইসলামী ব্যাংক ছিল, সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক ছিল, ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক। এই ব্যাংকগুলো নিয়ে আমি বেশি আপনাদের অনুরোধ থাকে আলোচনা করি। তো তার মধ্যে রূপালী ব্যাংকটাও আপনাদের থাকে। তো আমি কিন্তু বারবারই বলি যে রূপালী ব্যাংকটা প্রাইস অ্যাকশন করবে এবং সে মাঝে, মাঝে হুটহাট করে প্রাইস অ্যাকশন করে ফেলে। হল্টেড দেয় ২-১ টা, সাধারণ বিনিয়োগকারীদের প্রফিট টেকিং জোনে নিয়ে যায়। পাবলিক হোল্ডিংও খুবই কম, মাত্র ৩ কোটি শেয়ার। গত বছর তারা স্টক ডিভিডেন্ড দিয়েছিল সাধারণ বিনিয়োগকারীদের। পি রেশিওটাও মোটামুটি ব্যাংকিং সেক্টরে আরো একটু কম থাকলে ভালো হতো। ন্যাভটা যথেষ্ট পরিমাণে ভালো। তো সেই কথা অনুযায়ী আপনারা
দেখতেই পাচ্ছেন যে আসলে এই ডাব্লু প্যাটার্ন আকৃতিতে এখন কিন্তু সে মুভমেন্টে যাচ্ছে এবং এই মুভমেন্টটা ব্যাংকিং সেক্টরের মুভমেন্ট যদি অব্যাহত থাকে তাহলে 26 টাকা প্রত্যাশিত সাধারণ বিনিয়োগকারী এখান থেকে ভালো প্রফিট পাবে। 26 টাকা এই লেভেলে আমরা স্টকটিকে পাবো এবং দেখতে পাচ্ছেন যে নতুন করে এমএসিডি এবং মুভিং এভারেজ হিস্টোগ্রামের বার অনুযায়ী কিন্তু বাই সিগন্যাল দিয়েছে। আরএসআই বাড়ারও অনেক ভালো জায়গা রয়েছে। কারেকশন জোন যদি আমি বলি, এখানে আমি বলবো যে কারেকশন জোনটা একটা ফ্যাক্টর হবে এবং সেই কারেকশন জোনটা হবে 22 টাকা 70 পয়সা থেকে 22 টাকা 70 পয়সা থেকে 22 টাকা 90 পয়সা এই লেভেলে সে একটা কারেকশন জোন আসার সম্ভাবনা তৈরি করে রেখেছে। তো আজকে ক্যান্ডেলটা যদিও উপরে অনেক বড় শ্যাডো রয়েছে, দুর্বল রয়েছে, তো সেক্ষেত্রে সেটিও আপনাদেরকে মাথায় রাখতে হবে। সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা যদি ধরে রাখতে না পারে তাহলে কিন্তু আবার কারেকশন জোনে আসার সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে মূলত রূপালী ব্যাংক নিয়ে আলোচনা। এরপরে বেস্ট হোল্ডিং, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরে এই দেখেন বেস্ট হোল্ডিং এ খুব সুন্দর একটা প্যাটার্ন তৈরি করেছে, হল্টেড হওয়ার মতো অবস্থায় তৈরি করেছে, বাট সেটা কি করতে পারবে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। কারণ আজকে দেখতে পাচ্ছেন সে বিশাল একটা ভলিউম করেছে, ওরে বাপরে বাপ, 52 লক্ষ ভলিউম করেছে। তো ভলিউমটা হওয়া স্বাভাবিক, কারণ 15 কোটি পাবলিক হোল্ডিং, ছোট ছোট মুভমেন্ট দিয়ে তো যাচ্ছে, তার আজকে প্রায় এটা হওয়া স্বাভাবিক। এখানে আমি বলবো যে স্টকটির এই আজকের যে হাই অর্থাৎ 19 টাকা 70 এই লেভেলটাই একটা প্রফিট টেকিং জোন হবে। কারণ হচ্ছে স্টকটি আপনারা জানেন যে খুব বড় ধরনের পাবলিক হোল্ডিং রয়েছে, সেক্ষেত্রে এত ভলিউম নিয়ে হল্টেড হওয়া খুব কঠিন ব্যাপার। সেক্ষেত্রে কারেকশন জোন দিয়ে দিয়ে সে মুভমেন্টে যাবে এবং সেই মুভমেন্টে আমরা 20 টাকা পর্যন্ত প্রাথমিকভাবে প্রত্যাশা করি। যেহেতু সেক্টর ওয়াইজ মুভমেন্টে ট্রাভেলসের লিজার্সের আমরা সিপালকে দেখেছি, বেস্ট হোল্ডিং ইউনিক হোটেল একটা প্রবণতা তৈরি করছে। তো যাদের কাছে আছে আমি বলবো যে 20 টাকা এই লেভেলে প্রফিটটা নিয়ে নিয়েন, তারপর কারেকশন জোনে আসলে আবারও এন্ট্রি নিয়ে আবার 1 টাকা 2 টাকার এই ধরনের প্রফিটই পাবেন এই মুহূর্তে, যেহেতু সেক্টর ওয়াইজ মুভমেন্টটা খুব বেশি নাই। সুতরাং আমি বলবো যে বাই সেলের মাধ্যমে প্রফিট টেক করতে হবে। আর হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং অ্যাভারেজে বাই সিগন্যাল আছে, আরএসআইটাও বাড়ার একটু জায়গা রয়েছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে 20 টাকা এই লেভেলে আমরা দেখব। এরপরে বেশ কিছুদিন ধরে এক ভাই বলছিলেন এশিয়ান ইন্স্যুরেন্স নিয়ে একটু কথা বলার জন্য। আমরা একটু এশিয়া ইন্স্যুরেন্সটা একটু দেখে আসি। এশিয়া ইন্স্যুরেন্সের ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি কিন্তু খুবই ভালো। গত বছরে আমরা 11% ক্যাশ দিতে দেখেছিলাম হিস্ট্রিতে। হাই ইয়ারলি হাই ছিল 49 টাকা 70 পয়সায়, 21 টাকা লো করেছিল। আজকে গতকালকের হাইয়ের উপরে ক্লোজ দিতে পারেনি, যার কারণে একটু কারেকশন মোড থাকতে পারে যদি কাল ইন্স্যুরেন্স সেক্টর তার আপট্রেন্ড ধরে রাখতে না পারে। আর যদি ধরে রাখে তাহলে স্টকটি 30 টাকা গন্তব্য প্রফিট টেকিং জোন হিসাবে। তো যাদের কাছে থাকবে আপনারা প্রফিট টেক করে নেবেন। আর শেয়ারটিতে এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে। হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং অ্যাভারেজ খুব চমৎকার অবস্থানে রয়েছে, ভলিউমটাও গেইন করার চেষ্টা করছে। যদিও পাবলিক হোল্ডিং রয়েছে 2 কোটি 38 লক্ষ শেয়ার, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই ভলিউমটা গেইন করতে হবে বেশি বেশি, তাহলে আরো ভালো প্রাইস অ্যাকশন হবে। সুতরাং 30 টাকার একটা প্রাইস আমরা আশা করছি এই স্টকটিতে, যেহেতু 27 টাকা 28 পয়সা 80 পয়সা ক্লোজ হয়েছে, সেক্ষেত্রে আর বেশি দূরে নেই, মাত্র 2 টাকা 20 পয়সা দূরে আছে। আশা করি যে মুভমেন্ট ইন্স্যুরেন্স সেক্টরে, সেই মুভমেন্ট আমরা এই প্রাইসটাকে ধরতে পারবো। এরপরে আরামিট আরামিট সিমেন্ট নিয়ে আরামিট সিমেন্ট নিয়ে আলোচনার জন্য বলেছিলেন। আরামিটের তো আজকে হল্টেড দেখতে পাচ্ছি, প্রাইস অ্যাকশন হয়েছে তো ভালো, বেশ কিছুদিন ধরেই সে ছোট ছোট প্রাইস অ্যাকশন দিয়ে মুভমেন্টে দিয়েছে, আজকে হল্টেড হয়েছে। জেড ক্যাটাগরির স্টক অনেকেই এন্ট্রি নিয়েছেন, বাই ভলিউম অনেক বেশি, আরএসআইটাও রিস্কি জোনে চলে গিয়েছে। 14 টাকার একটা বিশাল ধরনের সেল সিগন্যাল থাকবে, সেই সেল সিগন্যালটা কিভাবে ফেস করে দেখা যাক, ধরে রাখতে পারে কিনা। 14 টাকার উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে তার যে মুভমেন্ট, সেই মুভমেন্টে আমরা 17 টাকা থেকে 18 টাকা একটা
প্রাইস অ্যাকশন দেখব। কোয়ার্টারলি ইপিএসটাও ভালো এসেছে, বাট জেট ক্যাটাগরির কারণে অনেকেই এই ধরনের স্টকে হয়তো রিস্ক নিতে চাইবে না। তবে আমি বলবো যে যদি মুভমেন্টটা ঠিক থাকে, ভলিউমটা ঠিক থাকে, তাহলে আপনারা এন্ট্রি নিতে পারেন। তবে অবশ্যই বুঝে শুনে এন্ট্রি নিতে হবে। অর্থাৎ 2-3টা হল্ট করে গেল, তারপরে আপনি এন্ট্রি নিলেন, পরবর্তীতে যখন হল্ট ছেড়ে দিল তখন তো আপনার বের হওয়ার পথ থাকবে না। সুতরাং বুঝে শুনে এন্ট্রি নেবেন। এরপরে রিং শাইন, এক ভাই বলেছেন রিং শাইন নিয়ে একটু কথা বলার জন্য। আমরা এই স্টকটি নিয়ে একটু কথা বলি। এটিও টেক্সটাইল সেক্টরের জেড ক্যাটাগরির স্টক। এগুলো স্টকে আসলে বিনিয়োগ যারা করেন তারা তো আসলে দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যেই হয়তো থাকেন। কারণ যেহেতু জেড ক্যাটাগরির স্টক 50 কোটি শেয়ার, পাবলিক হোল্ডিং 28 কোটি, 29 কোটি, কিভাবে বিনিয়োগে কিভাবে কত টাকা আসলে বাই করা, এগুলো বলা আসলে কি বলবো। এখানে দেখতে পাচ্ছেন যে সে একটা গ্যাভিস্টোন ডোজি ক্যান্ডেল করে বসে আছে। ক্যান্ডেলের অবস্থান ভালো না, অর্থাৎ তার যে ইয়ারলি লো আপনি জানেন 3 টাকা 40 পয়সা, বর্তমান প্রাইস অ্যাকশন 4 টাকা 20 পয়সা। 4 টাকা থেকে এই 4 টাকা 10 পয়সা, 4 টাকা এই লেভেলটা শেয়ারটির ভালো একটা সাপোর্ট জোন। এই সাপোর্টটাকে ধরেই সে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে থাকবে। মুভমেন্ট হয়েছিল, সেই মুভমেন্টে কিছুটা প্রাইস অ্যাকশনও হয়েছিল 40-50 পয়সার মতো আমরা দেখেছিলাম। পরবর্তীতে এখন কারেকশন জোনে আছে, তো এই কারেকশন জোনে থাকবে এবং হিস্টোগ্রামের বার এমএসিডিতে খুব তাড়াতাড়ি আমরা শেয়ারটিতে সেল সিনারি দেখতে পাবো। মুভিং এবার এমএসিডি দেখতে পাচ্ছেন অরেঞ্জ রেখা এবং ব্লু রেখা খুব কাছাকাছি অবস্থান করছে এবং বারের যেইটা সেটিও অনেক ছোট হয়ে আসছে। মুভিং এভারেজ ভ্যালুর কাছাকাছি অবস্থান করছে। সুতরাং আমি বলবো যে এই স্টকটি 4 টাকা 40 পয়সা থেকে 4 টাকা 60 পয়সার এই বাধা যেটি যত সময় পেরোতে না পারবে তত সময় আমরা এই স্টকটির একটি সাইডওয়েজ মুভমেন্ট দেখব। তো এই হচ্ছে মূলত রিং শাইন নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। এরপরে ডমিনেজ। ডমিনেজের কি অবস্থা? ডমিনেজ নিয়ে এর আগেও কথা বলেছিলাম, আপনাদের অনুরোধের স্টক ছিল। ডমিনেজ ক্যান্ডেলটা ভালো করেনি, যদিও গতকালকে আমরা স্টকটিতে ভলিউম সহ প্রাইস অ্যাকশন দেখেছিলাম, কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে তার যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা কিন্তু ধরে রাখতে পারেনি। গতকালকে স্টকটির হাই ছিল 12 টাকা 60 পয়সা, আজকে কিন্তু সে হাইয়ে ক্লোজ দিয়েছে, অর্থাৎ উপরে ক্লোজ দিতে পারেনি। ভলিউমটাও বেশি হয়েছে, বেশ ভালো ভলিউম হয়েছে। এখানে বায়ার এবং সেলারদের খুব ভালো একটা পার্টিসিপেশন ছিল। নতুন করে যদি বলতে হয় তাহলে স্টকটি এর আগেও যেটি বলেছিলাম যে 13 টাকা 50 পয়সার একটা ক্লোজ বা 13 টাকা 60 পয়সার যে হাইটি রয়েছে সেখানে ক্লোজ দিলে শেয়ারটির জন্য খুব ভালো হবে এবং সেটি অবশ্যই ভলিউম সহ করতে হবে। যেহেতু পাবলিক হোল্ডিং রয়েছে 6 কোটি 11 লক্ষ শেয়ার, সুতরাং আমি বলবো যে অবশ্যই শেয়ারটি ভলিউমটা গেইন করতে হবে। ইঞ্জিনিয়ারিং সেক্টরের মুভমেন্টটা আজকে হয়নি, তবে আবারও হবে। সেই মুভমেন্টের সঙ্গে সঙ্গে ভলিউমটা গেইন হলে আশা করি স্টকটি আবারও 13 টাকা 60 পয়সার যে হাই, সেই হাইয়ে আমরা দেখতে পাবো। ইভেন যদি সে তার হাইটাকে ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু আরো বেশি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত ডমিনেজ নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের কথা এবং এই মুহূর্তে শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে, আরএসআইটাও বাড়ার সুযোগ রয়েছে। সুতরাং আমি বললাম যে ছোট ছোট মুভমেন্ট দিয়ে সে সামনে যাবে, তবে কারেকশন জোনটা আছে ফেস করবে, এটা হচ্ছে মূল। তো এই হচ্ছে আজকের ইন্ডেক্স এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।